খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতেই দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে প্রথম শ্রেণীর ক্রিকেটকে কান্ট্রি ফরম্যাটের আদলে ঢেলে সাজাতে চান তামিম ইকবাল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এইসব পরিকল্পনা তুলে ধরেন বিসিবির অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট। এদিকে দর্শকদের কথা ভেবে মিরপুর হোম অফ ক্রিকেটের পূর্ব গ্যালারিতে বসাতে চান কেনপি। সব ফেডারেশনের তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে সরকারের ক্রীড়া ভাতা প্রদানের উদ্যোগ স্বাগত জানালেও এর প্রকৃত সুফল পেতে হলে স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ দায়িত্বপ্রাপ্তদের। এমনটাই মনে করেন ক্রীড়া সংগঠকরা। বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া কার্ড সুষ্ঠুভাবে বণ্টনের দাবি জানিয়েছেন তারা। এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এবার আমরা আজ আলোচনার বিষয়বস্তু রেখেছি ক্রিকেট, নারী ক্রিকেট। দুই দলই চলছে, দুই ফরম্যাটে চলছে। বাংলাদেশ এক পুরুষ ক্রিকেট দলও যেমন আসলে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে, নারীরাও এগিয়ে চলেছে। তবে নারীদের ক্রিকেট ভাবনায় যে বিষয়টা বা যেই বিষয়গুলো আসলে রয়েছে, বিশেষ করে যখন নারী ক্রিকেট দল একটা পূর্ণাঙ্গ একটা মাঠ পাচ্ছে না নিজেদের প্রস্তুতির জন্য, সবকিছু নিয়ে সামনে আবার বিশ্বকাপও রয়েছে জুনের দিকে, সেই ক্ষেত্রে আসলে নারীদের যে ক্রিকেট প্রস্তুতি সব মিলে কেমন হয়েছে এই নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার জান্নাতুল সুমনা। আপনাকে স্বাগত এখন মাঠে। সুমনা, কথা বলছিলাম যে বাংলাদেশের সামনেই কিন্তু বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ শুরু হবে। সেই ক্ষেত্রে তার আগে নিজেদের প্রস্তুতির জন্য শ্রীলঙ্কাকে একটা সিরিজ খেলানোর জন্য যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে ভাবনা, সেটা নিঃসন্দেহে আসলে প্রশংসনীয়। তারপরেও বাংলাদেশের যে টি-20 ক্রিকেট খেলবে বা ওয়ার্ল্ড কাপ খেলবে, সেই প্রস্তুতিটা কি আসলে হচ্ছে কিনা? আমরা ওয়ানডের পর দেখলাম টি-20 তো বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে। এটা আসলে কতটুকু মানে প্রস্তুতি হলো, নাকি ঘাটতি রয়ে গেছে? প্রথমে ধন্যবাদ জানাতে চাই। আসলে আমাদের সামনে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে জুন জুলাই, তো তার আগে আমরা শ্রীলঙ্কাকে দেখলাম যে বাংলাদেশে ইনভাইট করা হয়েছে ওডিআই এবং টি-20 খেলার জন্য। বাট আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে যে ব্যাপারটা যে সোকল্ড আমরা মিরপুর মাঠে খেলিনি, না খেলে আমরা রাজশাহী উইকেটে এবং সিলেটে খেলেছি। বোথ আর ভেরি মাচ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। এটা হচ্ছে রিয়েল টেস্ট। মানে আমি যদি ইংল্যান্ডের উইকেটে যাই, হয়তো বা কিছুটা হলে ব্যাটসম্যানদের ফেভারে থাকে, সেই ক্ষেত্রে আমাদের বলাররা কীভাবে চ্যালেঞ্জগুলো নিতে পারে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। যদিও মানে লাইক হোয়াট এভার উই আর থিঙ্কিং ফর রেজাল্টটা আমাদের ওভাবে ফেভারে আসে নাই, কিন্তু আমি যদি বলি যে রিয়েল টেস্টের কথা, যে এই ধরনের পরিস্থিতিতে আমাদের বোলাররা অনেক বেশি মুখোমুখি হবে। মিরপুরে খেলা হলে দেখা যায় বোলাররা গেট ভেরি মাচ বেনিফিটেড, হয়তো বা আমরা টুর্নামেন্টটা জিততাম, সিরিজটা জিততাম। কিন্তু হচ্ছে যখন আবার আমরা ইন্টারন্যাশনালে যেতাম, আই মিন ইংল্যান্ডে বলি বা অন্যান্য দেশে, এখন বেশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, স্পেশালি টি-20তে এভরিওয়ান লুকিং ফর বিগ স্কোর 6-4। তো আমি সারপ্রাইজ হব না যে ইংল্যান্ডের উইকেটে আসলে বড় স্কোরের জন্যই ওরা উইকেট বানাবে, ফর এন্টারটেইন পিপল আর কি। তো এটা যদিও আমাদের রেজাল্ট আশানুরূপ ছিল না, কিন্তু আমার কাছে মনে হয় ইট ওয়াজ এ গুড ডিসিশন টু প্লে ইন সিলেট অ্যান্ড রাজশাহী। এর আগে তো আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ কখনোই নিশ্চিত করতে পারিনি। এবার আমাদের একটা সুযোগ ছিল, সেই সুযোগটা আসলে আমরা মানে হারলাম কেন? কারণ আমাদের ঘরের মাঠে ছিল, দাপট দেখিয়ে খেলার সুযোগ ছিল। নিগার সুলতানা জ্যোতিও বলছিলেন যে ওয়ানের পর এই সুযোগটা তারা কাজে লাগাতে চান, যেহেতু টি-20 বিশ্বকাপ আছে, সেই প্রস্তুতিটাও তারা সেরে নিতে চান। এই যে সুযোগটা আমাদের হয়ে গেল, শেষ হয়ে গেল। আমরা দেখলাম যে জুটি হিসেবে যারা আসলে খেলছেন বা ওপেনিং পার্টনারশিপে যারা আছেন, তারা প্রায় 9টা ম্যাচ একাধারে খেলেছেন। তাদের জুটির প্রশংসা তো করতে হবে। তবে পরবর্তী যারা আসলে ব্যাটিংয়ে নামেন, বিশেষ করে মিডল অর্ডার এবং যারা লোয়ার ইয়েতে নামেন, তাদের আসলে ঘাটতি রয়ে গেছে কিনা? কারণ যখন প্রথমে একটা রান তুলে দেন যারা ওপেনিংয়ে নামেন, তাদের পরে তো মিডলে যারা থাকেন তাদের দায়িত্বটা পড়ে গিয়ে।
এই জিনিসটা কোয়াইট লঙ্গার পিরিয়ড অফ টাইমে আমাদের মেয়েদের ব্যাটিং কলাপসের যে প্রবলেমটা হচ্ছিল অনেক দিন থেকেই হচ্ছে। তো আমি জানি না ওয়াই নট আওয়ার ম্যানেজমেন্ট থিঙ্ক ডিফারেন্টলি, মানে ডিফারেন্ট কিছু চিন্তা করছে না কেন, ফুল সিমিলার সেট আপেই তারা হচ্ছে দেখা যাচ্ছে যে গোয়িং টু বাই ম্যাচ অ্যান্ড টুর্নামেন্ট। তো আমার কাছে মনে হয় ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন একদমই যে হচ্ছে দে শুড লুক আফটার ডিফারেন্টলি, বিকজ ম্যাচ উইনিং অ্যান্ড লুজিংয়ের যে ব্যাপারটা, যখন আপনি দেখা যাচ্ছে যে একই সেট আপে যাচ্ছেন কিন্তু আপনি সাকসেস হচ্ছে না, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু ট্রাই ডিফারেন্ট থিং অফকোর্স। আপনি নিশ্চয়ই আরো একটু পরিষ্কার হব যদি আমরা পরিসংখ্যানটা দেখি গতকালকের যে রেকর্ডটা হয়েছে বা বাংলাদেশের ব্যাটার বোলারদের কি পারফরমেন্স রয়েছে তাদের পরিসংখ্যানটা দেখলে হয়তো আপনি আরো একটু বেশি স্পষ্ট করে বিশ্লেষণের যে জায়গাটা সেটা করতে পারবো। আমরা একটু দেখে নিতে চাই যে বাংলাদেশের আসলে কালকে দিলারা আক্তার, যেটা বলছিলাম যে ওপেনিং পার্টনারে যারা নেমেছিলেন বোলারও নাহিদ আক্তার বেশ ভালোই পারফরমেন্স করেছে, তবে সবাই আসলে একটি করে উইকেট পেয়েছেন। আমরা যদি শুরুতেই দেখতে চাই ব্যাটারদের পারফরমেন্স, দিলারা আক্তার 23 রান খেলে 23 বলে তিনি তার গড় স্ট্রাইক রেট আছে 100। জুয়াইরা ফেরদৌস যিনি 19 রান 23 বলে 19 রান তুলেছেন, তার স্ট্রাইক রেট 126.8। শারমিন আক্তার সুপ্তা রয়েছেন যিনি অপরাজিত হয়েছিলেন, শেষ পর্যন্ত তারই বলা হচ্ছিল যে তার ব্যাটে সবচেয়ে বেশি রান এসেছে 44 রান 47 বলে 93.61 তার স্ট্রাইক রেট ছিল। নিগার সুলতানা জ্যোতি যিনি অধিনায়কত্ব করছেন বর্তমানে, তিনি 7 বলে 7 রান করেছে 100 স্ট্রাইক রেট। সোভানা মোস্তারি তিনি কোনো রান তুলতে পারেননি, মাত্র 2টো বল খেলেছেন। স্বর্ণা আক্তার তিনি 13 বলে 12 রান করেছেন 92.30। স্ট্রাইক রেটের বা এই যে কার্ডটা দেখতে পাচ্ছি আমরা এখানে টি-20তে আসলে আমরা বলি যে 4 ছক্কার খেলা বা একটু অ্যাগ্রেসিভ হয়ে আগ্রাসী মেজাজের, এই মেজাজটা তো আমাদের এই কার্ডে বা পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমরা দেখছি যে দিলার আক্তার যদি ওপেনিংয়ে যিনি নেমেছেন 23 বলে 23 রান করেছেন, তারপর নিগার সুলতানা জ্যোতি যিনি অধিনায়কত্ব করছেন 7 বলে 7। সোবানা মোস্তারি যিনি গত সিরিজটাতে ভালো করেছিলেন তার অবস্থাও খুব শোচনীয়। স্বর্ণা আক্তার তিনি তো আসলে একদম শেষের দিকে নেমেছেন। সবকিছু মিলে শারমিন আক্তার সুপ্তা ছাড়া আসলে বাকি ব্যাটার যারা আছেন সবাই আসলে বেশ খাবি খেয়েছেন। শুধু জুয়াইরা ফেরদৌসও তিনি মোটামুটি ভালো করেছেন। এই কার্ডটা দেখে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ব্যাটারদের? কালকের ম্যাচে, গতকালের যে ম্যাচটা ছিল, প্রথমে ইনিশিয়ালি লাইক বোথ ওপেনার ডুইং সো ওয়েল, ওরা স্টার্টিংটা অনেক ভালো স্টার্ট দিয়েছে, পাওয়ার প্লের যে ম্যাক্সিমাম ইউজটা করার দরকার সেটা করেছিল, কিন্তু মাঝখানে এসে অনেক বেশি স্লো খেলাটা আমরা দেখেছি। মানে আমার কাছে মনে হয়েছে যে ক্যালকুলেটিভ ওভার ও ক্লিয়ার মেসেজ ক্লিয়ারিটি হয়তো বা ছিল কি না, আমরা কিসের জন্য যাচ্ছি, লাইক হোয়াটস আওয়ার রান রেট অ্যান্ড এভরিথিং, ইটস ওকে, মানে এভরিডে নট গনা বি উইন, এটা হচ্ছে মানে উইন আর লুজিংটা দেখেই সব কিছু রেজাল্টটা বিচার করা উচিত না। কিন্তু ওই জায়গাটায় আমাদের লাস্ট কয়েকটা ম্যাচেও দেখা গিয়েছে যে একটু স্লো খেলা হচ্ছিল। তো এই জায়গাটা মানে আফটার পাওয়ার প্লের পরে আমাদের ওপেনাররাও ওভাবে এক্সিকিউট করতে পারেনি প্রপারলি। তো আমার কাছে মনে হয় ওই জিনিসগুলোতে অনেক বেশি হচ্ছে আমি যদি বলি ল্যাক্স, লাইক ইটস নট অ্যাবাউট হিটিং 4 and 6, টেকিং সিঙ্গেলস অলসো ইম্পর্টেন্ট। তখন স্ট্রাইক রেটটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে উইনিং পার্সপেক্টিভে আপনি অ্যাহেডে থাকেন, পরে শেষের দিকে আর গিয়ে খেলাটা হচ্ছে। সুমনা, কি হয় যে আপনি টি-20 যখন পাওয়ার প্লে খেলেন 6 ওভারের মধ্যে আপনি যত দ্রুত আসলে রান তুলতে পারেন সেটা তো ইম্পর্টেন্ট। অবশ্যই 1 রান বা 2 রান বাই রানে আসলে রান তোলা সেটাও আসলে ইম্পর্টেন্ট, তবে স্ট্রাইক রেটের ক্ষেত্রে বা আমরা বলছিলাম যে পাওয়ার প্লের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব স্কোরবোর্ডে রান তোলাটা সেটাও তো আসলে মাথায় রাখতে হবে ক্রিকেটারদের। হ্যাঁ, অফকোর্স আমার হচ্ছে ওপেনার দুজন খুবই ভালো স্টার্ট করেছিল গত ম্যাচে, কিন্তু আফটার দ্যাট কিন্তু ওদের স্ট্রাইক রেট যেটা আর কি, প্রথমে দিলারা 9 বলে 18 রান করেছিল, কিন্তু আফটার দ্যাট ও কিন্তু অনেক স্লো খেলছে। ওই সময় যদি ও আরেকটু রোটেট করে খেলতে পারতো দেন মনে হয় ওর স্ট্রাইক রেটটাও ভালো হতো, টিমের জন্যও ভালো হতো। জুয়াইরা ফেরদৌস ওপেনার, ও কিন্তু স্টার্টিং অনেক ভালো খেলেছে, তো মিডিলে যে ব্যাটাররা যখন ছিল তারা একটু হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সিঙ্গেল ট্রেকিংয়ের একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে দ্যাটস মাই ওপিনিয়ন, যে লাস্ট ম্যাচে আমরা অনেক সিঙ্গেল যেগুলো ছিল বা শ্রীলঙ্কার টিমের দিকে যাকাই তারা সিঙ্গেল ডাবলস এবং শেষের দিকে যে পার্টনারশিপ বিল্ড আপের যে ব্যাপারটা ওরা অনেক ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে, সেক্ষেত্রে আমাদের টিম ল্যাকিংস ছিল, ওই জায়গাটা কভার আপ করতে পারেনি। আর সেক্ষেত্রে এই দলটা তো আসলে একেবারে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এই দলটাই মূলত দেখা যাচ্ছে যে বিশ্বকাপের জন্য ঘোষণা হবে। আর সেক্ষেত্রে এই দলটাকে নিয়ে আসলে বিশেষ করে মিডল অর্ডারকে নিয়ে আসলে ভোগান্তিতে পড়তে হবে কিনা বিশ্বকাপে, যখন আমাদের বলছি যে বাউন্স উইকেটে খেলতে হবে, ফেস করতে হবে যারা আসলে বোলাররা আছেন, অস্ট্রেলিয়া, ভারত, ইন্ডিয়া সবারই আসলে বেশি স্ট্রং একটা দল তৈরি করার পরিকল্পনা চলছে, সেক্ষেত্রে আমরা ভোগান্তিতে পড়বো কিনা, আমরা
জটিলতায় পড়বো কিনা এই দলকে নিয়ে? লাস্ট কয়েকটা ম্যাচে স্টার্স স্পেশালি টি-20 যদি আমি স্টার্ট দেই, লাইক আমরা ওডিআইতে কোয়াইট গুড টিম, আম গোনা সে আমাদের ওডিআই এর ক্যাপাবিলিটি অনেক ভালো, বা টি-20 ক্ষেত্রে যে ব্যাপারটা এগেইন অ্যান্ড এগেইন আমাদের প্রবলেম হচ্ছে, আপনি যেটা ওয়েললি মেনশন করেছেন আর কি, তো সেক্ষেত্রে মনে হয় যে লাইক টিম শুড লুকিং ফর আদার অপশন, যার আমি দেখছি যে আমার টিম এই জায়গায় কলাপস করছে এগেন অ্যান্ড এগেন, সো আই শুড নট লেট দিস পিপল গিভ অপরচুনিটি এগেন অ্যান্ড এগেন, আই শুড গো ফর অ্যানাদার পিপল যারা ভালো করতে পারে। দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন। আমরা একটু যদি বোলারদের রেকর্ডটা দেখতে চাই, কালকে বাংলাদেশের কিন্তু 5 জন বোলার তারা বল করেছে। আমরা দেখতে চাই যে শুরুতে যারা আছেন, প্রথমে যদি একটু দেখতে চাই যে তৃষ্ণা আছেন, ফারিয়া তৃষ্ণা আছেন, তিনি কিন্তু 4 ওভার বল করেছেন, একটি উইকেট নিয়েছেন এবং 5.75 তার ইকোনমি রেট। সুলতানা খাতুন আছেন, তিনি সুযোগ পেয়েছেন দ্বিতীয় বোলার হিসেবে, 4 ওভার বল করে একটি উইকেট নিয়েছেন, 5.25 তার ইকোনমি রেট আছে। নাহিদ আক্তার, যিনি অনেকদিন ধরে এই বাংলাদেশ দলের সার্ভিস দিয়ে যাচ্ছেন, 4 ওভার বল করে একটি উইকেট নিয়েছেন তিনিও, তার ইকোনমি রেট 8.50। ঋতুমণি আছেন, 4 ওভার একটি উইকেট নিয়েছেন, 10 ইকোনমি রেট তার। সুবহানা মোস্তারি, তিনি 2 ওভার মাত্র খেলার সুযোগ পেয়েছেন, একটি উইকেটে নেননি, 9.50 তার ইকোনমি রেট। এবং ফাহিমা খাতুন, তিনিও একই ওভার খেলেছেন কিন্তু কোনো উইকেট নেই, তার নামের পাশে ইকোনমি রেট 8। এই বোলারদের পরিসংখ্যান নিয়ে কি বলবেন? কারণ আপনি তো বোলিংও করেন, সেক্ষেত্রে বোলারদের পারফরমেন্সকে আসলে আপনি কত মার্কস দিতে চান? আমি প্রথমেই বলছিলাম যে হচ্ছে মিরপুরের উইকেট অ্যান্ড সিলেটের উইকেট কিন্তু ডিফারেন্ট। সিলেটের উইকেট অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি, সো দ্যাট হচ্ছে বলাররা অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে, এটা অনেক বেশি স্বাভাবিক। ফার্স্ট অফ অল আমি যদি বলি যে এই উইকেটে আমাদের টোটাল 150 রানে ইটস নট টু ব্যাড, মানে আমার বলাররা হচ্ছে এত বেশিও খারাপ করেনি। দেয়ার হ্যাভ সাম এরিয়া টু ইমপ্রুভ অফকোর্স, যে আরেকটু টাইট লেন্থ আর লাইন হয়তো বা করা যেত আরেকটু ওদের, বিকজ আমার ব্যাটিং স্টাইল, মানে আমার টিমের ব্যাটিংয়ের হচ্ছে কতটুকু ক্যারি করতে পারবে এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যত কম রানে ওদেরকে রাখতে পারি সেটা সব থেকে ইম্পর্টেন্ট। বাট ওভারঅল যদি বলি যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় আমি দেখছি ইকোনমি রেটটা অনেক বেশি ছিল, কি এই জায়গাগুলোতে অফকোর্স লুক আফটার করাটা উচিত। বাট আমার কাছে মনে হয় বোলিং পার্সপেক্টিভ ইন দিস টাইপ অফ উইকেট ইজ নট দ্যাট ব্যাড, বাট ইজ এ রিয়েল চ্যালেঞ্জ। আপনি মিরপুরে হয়তো বা দেখতেন যে একজন বলার অনেক বেশি উইকেট পাচ্ছে, 3টা 4টা, ইকোনমি রেট হয়তো বা 3-এর মধ্যে থাকতো, কিন্তু ওটা আমরা টুর্নামেন্টটাও জিততাম আর কি, কিন্তু এটা কখনোই রিয়েলিস্টিক হতো না। তো বাট এটা হচ্ছে দিস ইজ লাইক উই হ্যাভ টু ফেস ইন ইংল্যান্ড অ্যাজ ওয়েল। তো আমাদের এভাবে প্রিপেয়ার্ড রাখা, বলারদেরকে আরেকটু চ্যালেঞ্জিং মেন্টালিটি গ্রো আপ করবে আমার কাছে মনে হয়। নিঃসন্দেহে আসলে নিজেদেরকে পরীক্ষা নিরীক্ষা করাই তো আসলে এই লক্ষ্য ছিল শ্রীলঙ্কা সিরিজটা। তারপরে আসলে একটা সিরিজ জিতলে বুস্ট আপ হওয়া বা আত্মবিশ্বাসী হয়ে একটা বিশ্বকাপের আগে যাওয়া, আমাদের তো বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নেই, সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট ছিল কিনা যে আমাদের সিরিজ নিশ্চিত করতে হবে? অবশ্যই আসলে নিজেদেরকে রিয়েল ফ্যাক্টের মধ্যে বা পরীক্ষা নিরীক্ষা করেই আসলে যেতে হবে। তারপরে এইটা একটু মানে কাজে দিত কিনা আত্মবিশ্বাসের জায়গাটা? হ্যাঁ, তা তো অবশ্যই, এটার সাথে আমি ডিনাই করার কোনো সুযোগ নেই যে অফকোর্স বিশ্বকাপের আগে এই ধরনের টুর্নামেন্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মোর লাইকলি কাইন্ড অফ স্ট্রেংথ অ্যান্ড উইকনেসে 7-8 র্যাঙ্কিংয়ে বা 8-9 র্যাঙ্কিংয়ে হচ্ছে ডিফারেন্স নাই। তো ওদের সাথে আমাদের আসলে যদি এত বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়, দেয়ার হ্যাভ মোর টিম লাইক টপ 10 টিমের সাথে আমরা পার্টিসিপেট করতে যাব, তো আমাদের হয়তো আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তো সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, অফকোর্স ইউ আর রাইট যে উইনিং ইজ গিভ গুড বুস্ট ফর দ্য টিম, but from now there have also like time to rebuild the team and like প্লেয়ারদেরকেও বুস্ট করার জন্য I think management gonna be helping them to guide them properly. আচ্ছা, এর পাশাপাশি আমি একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আমাদের ইংল্যান্ডে খেলা হচ্ছে, আমরা কিন্তু কখনোই ইংল্যান্ডের মাটিতে খেলার সুযোগ হয়নি টি-20 ফরম্যাটে, সেই ক্ষেত্রে এইটা আসলে আমাদের আরো একটু আগে পরিকল্পনা করা উচিত ছিল কিনা? আগে যখন আমিনুল ভাই বুলবুল ভাইয়ের যখন নেতৃত্বে কাজ করছিলেন, তখন পরিকল্পনাটা আসা উচিত ছিল কিনা যে আমরা ইংল্যান্ডের মাটিতে একটা সিরিজ খেলতে পারি, বা যে কোনো দলের বিপক্ষে, শুধু ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল কেন, অন্য দলের বিপক্ষে বা ক্লাব পর্যায়ে কোনো দলের বিপক্ষে খেলে আমাদের মেন্টালি সেভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ অবশ্যই ছিল, সেটা না হয়ে আমাদের ক্ষতি হলো কিনা? তা তো অবশ্যই। ফার্স্ট অফ অল আমি ছেলেদের ক্ষেত্রে যখন টিমগুলো ওয়ার্ল্ড কাপ, বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ ওরা দেখা যাচ্ছে 1 মাস 2 মাস আগে যায়, যদিও আমাদের মেয়েদের টিমটাও যাবে, ওরা স্কটল্যান্ড আয়ারল্যান্ড টিমের সাথেও খেলবে আর কি বিফোর ওয়ার্ল্ড কাপ। তো এটা তো ওয়ার্ল্ড কাপের একটা মানে পরিকল্পনার মধ্যেই পড়ে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা তো সেটা নেই, এটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল। সেটা আসলেই অফকোর্স ইউ আর মেক
রাইট পয়েন্ট যে আসলে এটা ইম্পর্টেন্ট ছিল, যদি আমরা ওখানে গিয়ে কিছু খেলতে পারতাম তাহলে আমাদের হয় না যে হচ্ছে আরেকটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার যেটা থাকে, যে আমাদের প্লেয়াররা আরেকটু ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারতো। তো অফকোর্স মানে দিস ইজ সামথিং দে শুড ফোকাস অন, এই জিনিসগুলোও মাথায় রাখা উচিত অফকোর্স ডেফিনেটলি। ইংল্যান্ডের উইকেট আমি শুরু থেকে বলছিলাম যে বাউন্সি উইকেট, সেইখানে আমাদের একমাত্র বগুড়া চান্দু স্টেডিয়ামের উইকেটটাই আসলে খেলে। আপনিও ওইখানে খেলেছেন, আপনারাও খেলেন নারীরা, তবে এই সিরিজটা আয়োজন করার বিষয়ে আরেকটু বেশি অগ্রসর হওয়া দরকার ছিল কিনা, যেহেতু ইংল্যান্ডের উইকেটের সাথে কিছুটা মিল রয়েছে চান্দু স্টেডিয়াম, যেহেতু রাজশাহী বা আমাদের সিলেটের উইকেট একেবারেই অন্যরকম উইকেট। আর সেই জায়গাটাতে এইটা যেহেতু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের যে বিষয়গুলো থাকে সেটা আসলে আমাদের চান্দু স্টেডিয়ামে এখনো পর্যাপ্ত পরিমাণে নেই। আর সেটা দরকার ছিল কিনা, যেহেতু আমাদের নতুন বোর্ড এসছে, অ্যাডক কমিটি, তামিম ইকবাল রয়েছেন দায়িত্বে, সেই জায়গায় আসলে তারা কাজ করছেন কিনা, তারা তো অনেক কিছু নিয়ে কাজ করছেন। সো ফার ইউ স্টেটেড যে আমরা এটা অবশ্যই জানি যে বগুড়ার মাঠটাই বা উইকেটটাই যাই বলি না কেন একটু বেটার দেন আদার, মানে একটু বাউন্স থাকে বেশি। তো সব টিম অনেক সময় দেখা যায় টিমগুলো প্রিপারেশন নেওয়ার আগে, মানে বাইরে সাউথ আফ্রিকা ইংল্যান্ডে যাওয়ার আগে তারা হচ্ছে বগুড়াতে স্পেশাল ক্যাম্প করে। আই এম নট শিওর যে ওদের ফ্যাসিলিটি রেডি ছিল কি না, এটা একটা ফ্যাক্ট হতে পারে। দ্যাটস দ্য রিজন মেবি দে নট প্লে ওভার দেয়ার, সেটা আমি আসলে বলতে পারছি না। বাট আই স ফ্রম রিসেন্টলি যে হচ্ছে দেয়ার মানে শহীদ চান্দু স্টেডিয়ামকে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করার জন্য বিসিবি থেকে প্লাস এনএফসি থেকে অনেক বেশি প্রোগ্রাম করা হচ্ছে। তো ইন ফিউচারে আই এম গোনা লুকিং ফর যে ইন ফিউচারে যেন এই ধরনের টুর্নামেন্টের আগে স্পেশালি আমরা যখন বাইরে খেলতে যাই তখন যাতে এই ধরনের আমরা বগুড়া স্টেডিয়ামটা ইউজ করতে পারি। লাইক দে হ্যাভ গুড ফ্যাসিলিটিস, চাইলে এটা ডেভেলপমেন্ট করা যাবে, মাঠটা অনেক ভালো। তো আশা করি যে অলরেডি ক্রিকেট বোর্ড উদ্যোগ নিয়েছে, কিন্তু ইন ফিউচারে যাতে আমরা এটা প্রপারলি ইউজ করতে পারি। বা আপনারা যখন ক্রিকেট বিশ্বকাপ এর আগে যখন খেলতে গিয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপ, তার আগে আপনাদেরকে বিকেএসপিতে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে আবার একই সাথে যারা পুরুষ দল রয়েছে, আমি তারতম্য বা তুলনা করছি না, আমি জাস্ট একটু পরিস্থিতিটা তুলে ধরছি। তখন দেখা গেছে যে জাতীয় দল যারা পুরুষ ক্রিকেট দল আছেন তাদেরকে রাখা হয়েছে একটা 5 স্টার হোটেলে। এই যে একটা তারতম্য রয়েছে, নিশ্চয়ই প্রস্তুতিতেও তো আপনাদের মানে থাকে না মানসিকভাবে যে একটা বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, আপনারা সেই ফ্যাসিলিটি পাচ্ছেন। বিকেএসপিতে অবশ্যই ফ্যাসিলিটি আছে, তবে 5 স্টারের মতো ফ্যাসিলিটি নিশ্চয়ই আপনারা সেখানে পান না। সেই জায়গাটাতে বিসিবির যারা আগের কমিটিতে ছিলেন তাদের নিশ্চয়ই ভাবার সুযোগ ছিল, তবে সেই সুযোগটা আপনাদেরকে কাজে লাগাননি কেন আপনাদের জন্য, সেইটা আমি এই প্রশ্নটার উত্তরটা নেব, তবে বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আরও একবার স্বাগত জানাচ্ছি এখন মাঠে। সুমন, আমরা কথা বলছিলাম যে বিশ্বকাপের আগে যখন পুরুষ দল এবং নারী ক্রিকেট দলকে আলাদা আলাদা জায়গায় রাখা হয়, একজন ফ্যাসিলিটি পাচ্ছে 5 স্টার হোটেলের, আরেক দল পাচ্ছে বিকেএসপিতে, তাদের আসলে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, তবে সেটা আসলে কতটুকু পূরণ করতে পারছে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এবং আপনারা ক্যামেরার বাইরে মাঝে মধ্যে আসলে আফসোসের জায়গাটা আমাদেরকে বলেন যে আমরা সেই ফ্যাসিলিটিটা পাচ্ছি না, সেটা মাঠ থেকে হোক বা সেটা আমাদের সুইমিং পুলে জিমনেশিয়ামের ক্ষেত্রে হোক, সেই জায়গাটাতে আসলে আপনাদের নারীদেরকে পিছিয়ে রাখা হচ্ছে কিনা। এখন যেহেতু তামিম ইকবালের নতুন অ্যাডক কমিটি এসেছে, তারা নিশ্চয়ই নির্বাচনে যাবে, নিশ্চয়ই আপনাদের জন্য ভাবনার জায়গা রয়েছে, সেই ভাবনাটা আসলে কতটুকু আপনাদের কাজে লাগাতে পেরেছে বিগত সময়ের বোর্ড সভাপতি হয়ে যারা এসেছেন? অফকোর্স ইটস ভেরি আনফর্চুনেট ফর আস যে আসলে আমরা যেভাবে লাইক অ্যাজ দ্য কিড যেভাবে চিন্তা করে ক্রিকেটে আসা অ্যান্ড এভরিথিং, তারপরে যখন মানে ইটস ওকে, দেয়ার ক্যান হ্যাভ ডিফারেন্স, অফকোর্স যে ডিফারেন্স হতে পারে, বাট যখন আপনি দেখবেন যে এত বেশি ডিফারেন্স, তো এটা অবশ্যই হচ্ছে আমাদের একটা খারাপ লাগার জায়গা। হয়তো বা অনেকে পাবলিকলি এভাবে বলে না, আই এম সরি টু সে ইট, বাট আমার কাছে মনে হয় যে লাইক অ্যাটলিস্ট প্লেয়ার্স স্পেশালি ন্যাশনাল টিম অ্যান্ড যারা গ্রাসরুট লেভেলে আছে সব কিছু মিলে ডিজার্ভ বেটার ট্রিটমেন্ট, অ্যান্ড ইফ ইউ রেসপেক্ট মি ওয়েল, গিভ মি বেটার ট্রিটমেন্ট, আই উইল গিভ ইউ বেটার ট্রিটমেন্ট। সো আই থিঙ্ক এটা অবশ্যই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড অফিসিয়াল যারা ছিল তাদের ল্যাকিংস আমরা দেখেছি প্রিভিয়াসলি। বাট সো ফার তামিম ভাইয়া, লাইক আই মিন আমাদের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল, উনি অনেক ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন, ইনক্লুডিং উইমেন্স ক্রিকেট অ্যান্ড মেন্স ক্রিকেট। তো হুইচ ইজ আই থিঙ্ক ইট উইল হেল্প ইন ফিউচারে আরও গ্রো করতে, আমাদের উইমেন্স ক্রিকেটটাকে অনেক বেশি বুস্ট আপ করবে।
আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন নারী ক্রিকেট লিগ নিয়ে আসলে আসার কথা শুনিয়েছিলেন গত যারা নারীদের দলে কাজ করেছেন, নারীদের দল নিয়ে কাজ করেছেন। বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে, আমরা দেখেছি পরপর বিপিএল দুই দফা 3 দফা পিছিয়েছে, এরপরে বিশ্বকাপের পর শুরু হওয়ার কথা রয়েছে। এটা কি আপনার কাছে মনে হয় কিনা যে বিপিএলটা যদি আপনাদের বিশ্বকাপের আগে হতো, নারীদের আরেকটু বেশি ভালো হতো, যদি ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি টাইপের হতো যেটা পুরুষদের হয়? এবং আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, সেটা হচ্ছে যে পুরুষদের তো আমরা অনেক লিগ দেখি, এনসিএল দেখি, বিপিএল দেখি, সমসাময়িক আরও অনেক লিগ তৈরি করছে এবং পাশাপাশি হয়ে থাকে। এটা আসলে নারীদের ক্ষেত্রে কেন ভাবছে না বিসিবি? কারণ আমরা দেখি যে ইন্টারন্যাশনালি অনেক লিগ হয়ে থাকে, আপনারা যাওয়ার অনেক সুযোগ পেয়ে থাকেন, তবে সেই সুযোগটা আসলে আপনারা কাজে লাগাতে পারছেন না নাকি বোর্ড কাজে লাগাতে দিচ্ছে না, সেটা কিন্তু শেষ সময় আসলে একটা প্রশ্ন হয়ে গেছে। কারণ আপনি অস্ট্রেলিয়ায় কিন্তু লিগ খেলে থাকেন। ফার্স্ট প্রশ্নটা যেটা করলেন যে আমরা হচ্ছে এনাফ অপরচুনিটি কথা বলছিলেন, যে হ্যাঁ অফকোর্স আমাদের প্লেয়াররা আমার কাছে মনে হয় ডিজার্ভ লিটিল বিট মোর অপরচুনিটি, সব কিছু মিলেই এটা আসলেই মানে আমি যেটা প্রথমেই বলছিলাম যে আপনি আমাকে বেটারলি ট্রিটমেন্ট করলে হয়তো বা আমি আপনাকে বেটার রেজাল্ট দেব। এবং ইন ফিউচারের জন্য আমাদের প্ল্যান কি, আসলে অন্যান্য ক্রিকেট, উইমেন্স ক্রিকেটে যদি আমি তাকাই, দে অলরেডি ফার অ্যাহেড। তো আমরা যদি এখন থেকেই প্ল্যান না করি ফর আওয়ার ক্রিকেট, আওয়ার জেনারেশন, মানে আমার যদি নেক্সট 10 ইয়ার্সের কোনো প্ল্যানিং না থাকে, তাহলে উই ডিডেন্ট গেট রেজাল্ট। মানে প্ল্যানিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে এখন যারা আছে দে শুড লুক আফটার দিস থিং সিরিয়াসলি, যে আমরা আমাদের গ্রাসরুট লেভেল থেকে শুরু করে, যদিও হচ্ছে আমাদের বর্তমান সরকার অনেক বেশি স্পোর্টস ফ্রেন্ডলি, দে অলরেডি মেক নতুন করে প্রোগ্রাম, চতুর্থ শ্রেণী পর্যন্ত স্পোর্টসটাকে বাধ্যতামূলক, এই ধরনের ইনিশিয়েটিভ অনেক বেশি হেল্পফুল নেক্সট জেনারেশনে বেটার প্লেয়ার আসার জন্য। আমাদের দেশে ট্যালেন্টের অভাব নাই, আই এম নট গোনা সে যে আমাদের দেশে ট্যালেন্ট নাই, মানে প্রান্তিক পর্যায়ে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান ক্রিকেটার, ফুটবলার, অ্যাথলেটরা রয়েছে। তো এদেরকে প্রপারলি অ্যাড্রেস করাটা অনেক ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড শুড লুক আপ, ছেলেদের ক্রিকেটে সোফার অনেক বেশি আমরা দেখি যে যারাই আসছে বা কিছু তারা অনেক বেশি প্ল্যান প্রোগ্রাম রাখে, বা হয়তো বা অনেক সময় প্লেয়াররা এখন পর্যন্ত হ্যাপি না বা রাখছে, কিন্তু মেয়েদের ক্রিকেটে আমি সোফার নেভার স সামথিং লাইক দিস। তো আমি চাবো যে এখন যারা ক্রিকেট বোর্ডে আছে দে শুড লুক আফটার দিস ম্যাটার সিরিয়াসলি। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, সেটা আবারও আসলে জাতীয় নারী দলকে কেন্দ্রিক করতে চাই। আমরা দেখেছি যে বিপিএল শুরু করার যে একটা চেষ্টা, আমরা বলছিলাম, আমার প্রশ্নটা ছিল, দ্বিতীয় প্রশ্নটা এটাই ছিল যে বিপিএল শুরু করার যে তাদের মন মানসিকতা, সেটা আমরা দেখেছি যে প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফায় গিয়ে তারা আসলে লক করতে পেরেছে যে বিশ্বকাপের পর তারা শুরু করতে যাচ্ছে। তবে সেটা আসলে আদৌ মাঠে গড়াবে কিনা সময় মতো, সেটা নিয়ে এখনও কিন্তু সন্দেহ রয়ে গেছে। তবে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটা হওয়া দরকার ছিল কিনা, তার আগে আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশের 9টা ম্যাচ খেলেছে এই বছর। সেক্ষেত্রে বাংলাদেশের ওপেনিং জুটি যারা আছেন, দিলারা আক্তার, তারা কিন্তু তাদেরকে কিন্তু কন্টিনিউ করে গেছেন, কারণ তাদেরকে পরীক্ষা নিরীক্ষা যে বিষয়টা বলছিলাম, যে একটা জুটিকে আসলে তারা টাইম দেওয়ার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। আমরা যদি একটু দেখি যে ওপেনিং জুটি 2026 সালে বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ হিসেবে প্রথম তারা পেয়েছিল, 26 রান করেছিল, ওপেনিং জুটি থেকে এসেছিল। পাপুয়া নিউগিনি তাদের দ্বিতীয় প্রতিপক্ষ ছিল, 49 রান করতে পেরেছে। নামিবিয়া 1, আয়ারল্যান্ড 13, থাইল্যান্ডের বিপক্ষে তারা কোনো রান করতে পারেনি। তারপরে আরও ম্যাচ আমরা খেলেছি, যেহেতু বলছিলাম যে 9টা ম্যাচ খেলেছি, আরও তাদের প্রতিপক্ষ রয়েছে এবং সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে। স্কটল্যান্ড রয়েছে, 67 রান এসেছিল সেই জুটি থেকে। নেদারল্যান্ডস আছে, 4 রান করেছে মাত্র। শ্রীলঙ্কা প্রথম টি20তে তারা করেছে 39, এবং দ্বিতীয়টা যেটা সবশেষ ছিল সিলেটের মাটিতে, সেটা 46 রান করেছে। আমরা বলছিলাম যে দিলারা আক্তার এবং ফেরদৌসের যে জুটিটা, সেটা তারা একেবারে বছরের শুরু থেকে তারা ট্রাই করে আসছে। ওপেনিং জুটি বা মিডল অর্ডার বা বোলার যারা আসলে, সেই জায়গা থেকে যদি আমরা একটু বিপিএলটা শুরু করতে পারতাম, সেই জায়গায় আমাদের আরও একটু প্লেয়ার তৈরি হতো কিনা, কারণ আপনাদের বাংলাদেশ দল অলরেডি আছে পাইপলাইনে, তারপর আরও ভালো কোনো প্লেয়ার পাওয়ার সুযোগ ছিল কিনা যদি বিপিএলটা হতো? অফকোর্স প্রথমত বলি যে মানে ফ্রম কোয়াইট লং আমরা শুনে আসছি যে বিপিএল গোয়িং টু স্টার্ট ইভেন কিছু প্লেয়ার আমাদের পাবলিকলি লাইক ওয়েন এভার দে ফেস মিডিয়া দে সেড দ্যাট লাইক ওয়েন এভার দ্য ফার্স্ট বল, মানে প্রথম বল হবে টুর্নামেন্টের, দেন হচ্ছে হয়তো বা তারা বিশ্বাস করবে যে বিপিএলটা হচ্ছে, মানে এত বেশি হচ্ছে প্রমিসেস ব্রেক যেটা বলবো আর কি হয়েছে প্রিভিয়াসলি।
তো যাই হোক, ওয়ার্ল্ড কাপের আগে যেটা বললেন, যেটা আমি আপনার সাথে একদমই টোটালি একমত, যে ওয়ার্ল্ড কাপের আগে হলে হয়তো বা দেখা যেত যে আপনি অনেক বেশি প্লেয়ার পেতেন না, হয়তো বা 1-2 জন প্লেয়ারকে পেতেন, যেটা হচ্ছে টিমের জন্য অনেক বেশি ইফেক্টিভ থাকতো এবং একটা ভালো প্রিপারেশন, আপনি ডোমেস্টিকে কারা কিভাবে খেলছে, ভালো করছে কিনা, নতুন প্লেয়ারকে দেখার সুযোগটা থাকতো। সেক্ষেত্রে দেখেছি আমরা কিছু প্লেয়ার কন্টিনিউ খারাপ করার পরেও দে আর ইন দ্য টিম। তো যখন বিপিএলটা হতো তখন হয়তো বা 1-2 জন আমরা হচ্ছে ভালো প্লেয়ার পেতাম যারা টিমে, ওয়ার্ল্ড কাপ টিমে ইনক্লুড করার মতো ক্যাপাসিটি রাখে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনাদের নারীদের নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে, কিন্তু পুরুষদের তুলনায় আবারও সেই পুরুষ নারী চলে আসছে, কারণ বাংলাদেশে আপনারাই বেশি সাফল্য এনে দিয়েছেন পুরুষদের থেকে। তবে সেই জায়গাটাতে আপনাদের লিগটা কম হয় কিনা, বা বিপিএল তো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ, তবে অন্যান্য লিগ যদি বলি যে আপনাদের এনসিএল বা ঘরোয়া লিগ যেটা হয়, সেটাও আসলে আমাদের মানে ধারাবাহিকতা নেই, হয়তো বা 1 বছর হয়েছে, পরে 2 বছর আবার ব্রেক হয়েছে, বা অন্য কোনো নতুন লিগ শুরু করার যে পরিকল্পনা সেটাও আসলে নেই। সেটা হলেও আসলে আমরা দেখছি যে বিপিএল এর মতো অনেক দফায় আসলে পিছিয়ে সেটাকে আসলে মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়ে যায়। এই জায়গাটাতে আসলে বিসিবির আরো একটু বেশি নজরদারি বা আরো একটু বেশি পেশাদারিত্ব জায়গাটা আপনারা ফিল করেন কিনা, যেটা হওয়া উচিত নারীদের জন্য? হ্যাঁ, অবশ্যই। ফার্স্ট অফ অল দেখেন, আমাদের কোনো প্রপার ক্যালেন্ডার নেই যে লাইক আমি যে প্রিপারেশন নিব, আমি কিসের ভিত্তিতে প্রিপারেশন নিব, আই ডোন্ট নো হোয়াটস দ্য টুর্নামেন্ট নেক্সট ফর মি, আই এম জাস্ট প্র্যাকটিসিং। এটা কোনো সিস্টেমে হতে পারে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং, দেখা যাচ্ছে যে প্ল্যানগুলো আমাদের অনেক বেশি ন্যাশনাল টিম বেস থাকে, দেখা যাচ্ছে ন্যাশনাল টিম অ্যাভেলেবেল না থাকলে আমরা টুর্নামেন্টগুলো রান করতে পারি না। সেক্ষেত্রে যে মেয়েটা ন্যাশনাল টিমে খেলে না, বা বাহিরের মেয়ে বাহিরে প্র্যাকটিস করছে, ফার্স্ট ডিভিশন খেলে, প্রিমিয়ার লিগ খেলে, তো দে শুড ওয়েট ফর 1 ইয়ার্স অর 2 ইয়ার্স, যে যখন ন্যাশনাল টিমে ক্যালেন্ডার ফাঁকা হবে তখন আমরা খেলবো। এটা কখনোই মানে ইটস নট ফেয়ার অ্যাট অল। মানে তারা তো অল ওভার দ্য ইয়ার প্র্যাকটিস করছে। আপনি যদি হচ্ছে সারাদিন প্র্যাকটিস করেন কিন্তু জানেন না যে আপনার টুর্নামেন্ট কবে, আপনার ওই ইন্টারেস্টটা বা যাই বলি না কেন, যে ওই মোটিভেশনটা, কিন্তু প্র্যাকটিস তো আসলে আমরা তৈরি করছি, তবে ফলাফলটা কেমন হবে সেটা তো আসলে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামলেই সেটা আমরা জানতে পারবো। এক্স্যাক্টলি, মোটিভেশনটা কাজ করে না। আমরা তো হচ্ছে যখন কথা হয় প্লেয়ারদের সাথে, তারা সবসময় এই জিনিসটা কমপ্লেইন বলি, আর বড় আপু হিসাবে শেয়ার করার যে ব্যাপারটা সবসময়ই বলে যে এটা হচ্ছে আমাদের তো, আমরা প্র্যাকটিস করছি বা প্রিপারেশন নিচ্ছি, কিন্তু টুর্নামেন্ট না থাকলে তো আমরা ইন্টারেস্টটা হারায় ফেলবো। দেখা যাচ্ছে যে ওয়েন প্লেয়ার লুজ ইন্টারেস্টেড, অনেকে চলে গেছে ক্রিকেট থেকে, প্রফেশন শিফট করে ফেলছে অ্যান্ড এভরিথিং। তো সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেশি ক্ষতি। যারা এত বছর ক্রিকেটটাকে ক্যারি করে একটা ভালো প্লেয়ার বা এভারেজ প্লেয়ার হতে কিন্তু একদিন বা 1 বছর না, 10-15 ইয়ার্স ডেডিকেশন, হার্ডওয়ার্কের পর একটা প্লেয়ার একটা পর্যায়ে আসে। তো তখন সে আবার ওই জায়গা থেকে শিফট হয়ে যাওয়া কিন্তু আলটিমেটলি বিগ লস ফর বাংলাদেশ ক্রিকেট। এমনিতে বাংলাদেশের পার্সপেক্টিভে লাইক ভেরি পার্টিসিপেশন রেট অনেক কম এবং ইজ ভেরি চ্যালেঞ্জিং টু বিকাম এ ক্রিকেটার। তো আমার হচ্ছে লাইক আমার হায়ার অথরিটির কাছে মানে থাকবে যে মানে এটা প্রস্তাবনা বলেন আর যাই বলেন না কেন, থাকবে যে দে শুড লুক আফটার দিস থিং ভেরি সিরিয়াসলি, যে না শুধু সুযোগ সুবিধা না, ম্যাচগুলো আসলে যারা বা লিগ তৈরির যে পরিকল্পনা সেটাও যেন আসলে নারীদের জন্য বাড়ানো হয়, ক্রিকেটার যেন শুধু ন্যাশনাল টিম কেন্দ্রিক না হয়, প্রান্তিক পর্যায়ের জন্য তাদের প্ল্যান থাকে। যেটা আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের একটা ছিল যে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের যে পরিকল্পনা। সুমনা, আরো অনেক কথা বলবো, তবে বিরতির পর বলতে হচ্ছে, দর্শক নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। সুমন, আমরা জাতীয় দল নিয়ে কথা বলছিলাম, ওভারঅল পারফরমেন্স নিয়ে। এবার আপনার ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে একটু যদি কথা বলতে চাই, আপনি টি-20 এবং ওয়ানডে ম্যাচে বাংলাদেশের হয়ে অনেক আগেই আসলে অভিষেক হয়ে গেছে, তবে ম্যাচ খেলা সেই সুযোগটা আপনার এখনো সেইভাবে হয়নি। আপনি টি-20তে মাত্র 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাঠে। আমরা যদি একটু দেখতে চাই যে আপনি 2018 সালে নাম এসেছিল, আপনি দলেও ছিলেন, তবে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তারপর 2024 সালে আমরা যখন সিলেটে ঘরে মাটিতে আইল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলেছি, সেখানে আপনি নেমেছেন। আপনার বোলিং পারফরমেন্সটা যদি একটু দেখতে চাই, আপনি 4 ওভার বল করেছেন, প্রথম ম্যাচটিতে 1টি উইকেট নিয়েছেন, আপনার ইকোনমি ছিল 10। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ যেটা ছিল সেটাখানেও আপনি একই ওভার পেয়েছেন, একই ওভার খেলে আপনি 1টি উইকেট নিয়েছেন এবং সেখানে ছিল আপনার ইকোনমি রেট 7.25 এবং সবশেষ যে টি-20 ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, সেখানে আপনি 3 ওভার বল করে
একটি উইকেট নিয়েছেন এবং 6.33 আপনার ইকোনমি রেট রয়েছে। এবার যদি আপনার ব্যাটিং পারফরমেন্সটা একটু দেখতে চাই, আপনি নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের সবশেষ 3 দলের বিপক্ষে 3 জাতি যে সিরিজটা ছিল সেখানে আপনি ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে 3 ওভার বল করে আপনি উইকেট নিয়েছেন একটি এবং সেখানে ইকোনমি রেট ছিল আপনার 4.33। থাইল্যান্ডের বিপক্ষেও একই ওভারে বল করে একটি উইকেট নিয়েছেন, 4 ইকোনমি রেট আপনার নামের পাশে রয়েছে এবং মালয়েশিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে 4 ওভার বল করে একটি উইকেট আপনি পাননি, আপনার ইকোনমি রেট রয়েছে 4। এবার আমরা একটু আপনাদের ব্যাটিং পারফরমেন্সটা একটু দেখতে চাই। বাংলাদেশের জার্সিকে আপনি টি-20তে কেমন পারফরমেন্স করেছেন, কারণ আপনি সবশেষ আমরা বলছিলাম যে 2024 সালে 3 ম্যাচের সিরিজ যেটা ছিল আইরিশদের বিপক্ষে, সেখানে আসলে আপনি প্রথম যে ম্যাচটি ছিল সেখানে আপনি একটু রান করতে পারেনি, স্ট্রাইক রেট তো অবশ্যই 0। 2024 সালে দ্বিতীয় যে ম্যাচটি ছিল সেটিও আয়ারল্যান্ডের বিপক্ষে 2 রান করেছেন, 66.66 আপনার স্ট্রাইক রেট আপনার নামের পাশে রয়েছে এবং সবশেষ যে ম্যাচটি ছিল সেখানে আপনি 1 রানে অপরাজিত ছিলেন এবং 100 স্ট্রাইক রেট। আপনি তো একদম সবার শেষে নামেন, 8-9 নামেন, সেখানে আসলে রান করার আসলে খুব বেশি সুযোগ আপনি পান না। আমরা দেখেছি যে আপনি যে 3টা ম্যাচ খেলেছেন 3টা ম্যাচে আসলে আপনি সবার শেষে নেমেছেন। আপনার বোলিং রেকর্ডটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, সেখানে আসলে আপনি কেমন নিজেকে নিজে কত মার্ক দিতে চান? আমার হচ্ছে এটা কামব্যাক হচ্ছে টুর্নামেন্ট ছিল। আমি লাস্ট অস্ট্রেলিয়া থেকে আসার পরে আয়ারল্যান্ডের এগেনস্টে আমি সিলেটে কামব্যাকের একটা বলেন যে যাই বলেন না কেন হঠাৎ করে কল আপ ফর দ্য ন্যাশনাল টিম যে ইউ গোয়িং টু আই ওয়াজেন্ট ইন দ্য ওডিআই টিম অ্যান্ড আই হ্যাজ এ ফোন কল ফ্রম দ্য সিলেক্টর যে ইউ আর গোয়িং টু প্লে দ্য আয়ারল্যান্ড সিরিজ, মানে ইন বিটুইন দ্য টুর্নামেন্টেই আমি জানতে পেরেছি। তো আমার কাছে মনে হয় এটা আমার একটু হচ্ছে ল্যাক ছিল, বাট আই এম নট গোনা গিভ ইট অ্যাজ এ এক্সকিউজ। বাট এটা আমার জন্য অনেক প্রিভিলাইজ আফটার কোয়াইট লং টাইম, আমি 8 বছর পরে আবার ন্যাশনাল টিমে ব্যাক করেছি। এটা আমার জন্য কোয়াইট ইমোশনাল অ্যান্ড অল দ্য ওয়ে রিপ্রেজেন্টিং দ্য ন্যাশনাল টিম, যার জন্য আমি বাংলাদেশে ব্যাক করা। সো এটা অনেক আমার জন্য সব কিছু মিলে প্রিভিলেজ। দ্যাটস হাউ আই স্টার্টেড। দেন আমি তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেললাম, কোয়ালিফাইয়েও লাইক আই ওয়াজ হ্যাপি উইথ মাই পারফরমেন্স। তো ইটস ওকে, সামটাইম ইটস ডাজ হ্যাপেন উইথ এনি প্লেয়ার। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি তো 2024 সালের ডিসেম্বরের শেষ সিরিজটা খেলেছেন বাংলাদেশের জার্সিতে। বাংলাদেশ এই দল তো একেবারে ভিন্ন একটা দল। সেই ক্ষেত্রে জার্সিতে এত বছর গ্যাপের কারণটা কি? এটা কি আসলে কোনো ব্যক্তিগত, আপনার পারফরমেন্স তো দেখা যাচ্ছে যে আসলে খুব বেশি আহামরি কিছু নেই দলে নেয়ার জন্য। আপনি বলছিলাম যে ওয়ানডে বিশ্বকাপ যে বাছাই পর্ব হয়েছে আপনি সেখানে সেরা বোলার হয়েও আসলে পরবর্তীতে সুযোগ পাননি মূল বিশ্বকাপের আসরে। এটার মানে কারণটা কি আসলে, কেন সুযোগ পাচ্ছেন না? এই যে সুযোগ পাচ্ছেন না বা দল থেকে সুযোগ দেওয়া হয়নি, এরপরে আসলে কি নিজেকে মেলে ধরার যে মানসিকতা সেখানে আসলে ভেঙে পড়েছেন কিনা? ইট ওয়াজ হার্ড টাইম ফর মি অফকোর্স, যে সব কিছু মিলে, বাট আই এম লাইক শো মাস্ট গো অন, ইউ ক্যান সে দ্যাট, যে ওখান থেকে কাম ব্যাক করাটা, ইভেন স্টার্টিং মাই প্র্যাকটিস এভরিথিং। সো আই এম ওয়েটিং ফর মাই মুভমেন্ট এগেইন অ্যান্ড আই হোপ আই এম গোনা গিভ রেজাল্ট ওভার দেয়ার। যে আমি কিন্তু হ্যাঁ অফকোর্স ইনিশিয়ালি এটা তো আমার জন্য অনেক বেশি টাফ টাইম মেন্টালি অ্যান্ড এভরিথিং। সো নাও আই এম ওকে উইথ ইট। সো ইয়া, মানে দীর্ঘ 8 বছর ব্রেকে থাকার পর, জাতীয় দলের থেকে একদম দূরে থাকার পর আবার একটা সুযোগ পেয়েছেন, তারপরে আবার যখন সুযোগ পেলেন 2024 সালে, তারপর আবার একটা লং টাইম ব্রেক হয়ে গেছে। এই যে নিজেকে কখনো পারছেন কখনো পারছেন না, এইটা নিয়ে আসলে মানসিক মানে থাকে না যে মানুষের মধ্যে যে আমি কেন পারছি না, এটা নিয়ে কখনো চিন্তা করেছেন কিনা বা নিজেকে আবার জাতীয় দলের জার্সিতে দেখতে চান কিনা, সেই জন্য কিভাবে কাজ করছেন, কিভাবে তৈরি করছেন নিজেকে? ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় লাইক ইফ ইউ গিভ এনি প্লেয়ার অপরচুনিটি, আপনি একটা আপনার টিমে কোনো প্লেয়ারকে নিচ্ছি বা কিছু, আমার কাছে মনে হয় দে শুড গিভ এনাফ অপরচুনিটি। একটা টুর্নামেন্ট আমার ক্ষেত্রে যেটা হয়েছে, দেখা গেছে যে আমি একটা টুর্নামেন্টে কল আপ পেয়েছি অ্যান্ড দেন আই গেট অফ দ্য টিম এগেইন, আমি আবার একটা লম্বা পিরিয়ডের পর আবার টিমে চান্স পাচ্ছি, আবার হচ্ছে বাদ পড়ছি। কিন্তু আমার কাছে মনে হয় এভরি প্লেয়ার হ্যাভ রাইট যে আসলে একটা সুযোগ পাওয়া উচিত। আমি যেটা মিন করছি যে লাইক আমি পারফরমেন্স করার পরেও যদি যখন বাদ পড়ি, তখন তো আসলে মানে আপনি একটা নিউ প্লেয়ারকে নিলেন, পারফর্ম করলো অ্যান্ড দেন সে আবার ড্রপ করলো টিম থেকে, এটা হচ্ছে উচিত না। একটা প্লেয়ারকে আরও সুযোগ দিয়ে সে যদি ভালো না করতে পারে, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে, নট অনলি মি, যে কোনো প্লেয়ারকে আমার মনে হয় নতুন টিমে নেওয়া অবস্থায় নেওয়ার পরে তাকে সুযোগ দেওয়া উচিত, এনাফ অপরচুনিটি দেওয়া উচিত। ইফ শি কান্ট ক্লিক ইট
দেন তাকে হচ্ছে ড্রপ আউট করা উচিত। এইভাবে আসলে ইটস নট এ প্রপার সিস্টেম, দ্যাটস হোয়াট আই ফাইন্ড। মানে বিশেষ করে যখন ওয়ানডে বিশ্বকাপের আগে আপনাকে যেভাবে দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো, সেটা আসলে আপনার কাছে অনুচিত মনে হয়েছে কিনা? বিসিবি বোর্ডের যারা আছেন, পরিচালকরা, নারী ক্রিকেট দল যারা নারী উইংয়ের সাথে যুক্ত, তাদের মানে তাদের এগেনস্টে আপনার কিছু বলার আছে কিনা, যে তারা ইচ্ছাকৃতভাবে বা কোনো কারণে আসলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পারফরমেন্স থাকার পরেও? আমি এরকমভাবে দেখি না। আমার কাছে মনে হয়েছে অফকোর্স লাইক এভরি প্লেয়ার ক্যান গেট ড্রপ, এটা হুইচ ইজ ভেরি নর্মাল, কিন্তু প্রপারলি অ্যাড্রেস করাটা যে আমি কেন বাদ পড়েছি এটা আমি পাবলিকলি বলেছিলামও। লাইক আই হ্যাড এ ইন্টারভিউ অ্যান্ড আই ডিড সেইড দ্যাট যে কেউ আসলে বাদ পড়লে তার জানা উচিত কেন সে বাদ পড়ে বা পড়বে, অন পারপাস আমি এটা বলেছিলাম। দেন আফটার দ্যাট আই স ইভেন মেন্স ক্রিকেট দে মেক্স দ্য রুলস যে সিলেক্টরদের ক্ষেত্রে এভরি প্লেয়ার শুড নো ওয়াই দে গেট ড্রপ ইন ফ্রম দ্য টিম। তো আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কালচারালি চেঞ্জগুলো আমাদের দরকার। তো আমি হ্যাপি যে ইনিশিয়েটিভটা নিয়েছে বিসিবি অফকোর্স। আচ্ছা সুবর্ণা, দেখা যাচ্ছে যে আপনার তো আসলে আপনি তো অস্ট্রেলিয়াতেও গিয়ে খেলেছেন, আপনার হয়তো বা সামর্থ্য আছে, যারা অনেক তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছে নিজেকে এভাবে প্রমাণ করার জন্য। আমরা দেখেছি অনেক ক্রিকেটার ঝরে পড়েছেন। সেক্ষেত্রে এটাই কি আসলে মূল কারণ হয়ে ওঠে কিনা, যখন একটা ক্রিকেটারকে একবার চান্স দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, ভালো করলো বা খারাপ করলো, এরপরে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এই সংস্কৃতিটা থাকার কারণেই কি আসলে আমাদের ক্রিকেটাররা, নারী ক্রিকেটাররা বিশেষ করে ঝরে পড়ছেন কিনা? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের অপরচুনিটি তো অনেক কম। মানে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে ওকে বা লাইক ইফ ইউ নট প্লে ফর দ্য ন্যাশনাল টিম স্টিল দে হ্যাভ প্ল্যান্টি অফ অপরচুনিটি ডোমেস্টিকে, লাইক ইউ ক্যান আর্ন গুড মানি, ফাইন্যান্সিয়ালি ইউ ক্যান বি স্টেবল অ্যান্ড এভরিথিং। বাট উইমেন্স ক্রিকেটের ক্ষেত্রে লাইক দে লুক আফটার দ্য উইমেন্স। ফাইন্যান্সিয়ালি যদি বলি যে ন্যাশনাল টিমে যারা আছে তাদেরকেই শুধু লুক আফটারটা করা হচ্ছে ভালোভাবে, তো পরবর্তীতে যে যারা থাকে বা কিছুভাবে প্রপার কোনো মানে টুর্নামেন্ট ম্যাচ ফি লাইক ইটস নট দ্যাট হাই যে নিজেকে এস্টাবলিশ রাখবে বা যাই হোক না কেন। এনিওয়ে, তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো দে শুড লুক আফটার প্রপার। আপনি যেটা বললেন, হ্যাঁ এটা অনেক ম্যাটার করে যে সিস্টেমেটিক্যালি, এটা আমি বলবো যে এটা আমাদের সিস্টেমেটিক্যালি আমরা এখনও হচ্ছে ওইভাবে মানে টিম হিসাবে বা যাই না বলি না কেন, যে এখনও ওই জিনিসটা তৈরি করতে পারি না। উই শুড হ্যাভ এ প্রপার সিস্টেম। আমি কিন্তু কারো এগেনস্টে না, কখনোই বলবো না, আমি জাস্ট বলতে চাই প্রপার সিস্টেমটা হওয়া অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি তো দেশের বাইরে গিয়ে খেলেছেন বা দেশের বাইরে আসলে অনেকটা সময় পার করেছেন, সেখানে আসলে আমাদের সংস্কৃতি বা আমাদের ক্রিকেটে যেভাবে আসলে একটা ক্রিকেটারকে তুলে ধরতে যেই কারণগুলো থাকে, বা শুধু প্র্যাকটিস বা প্রস্তুতি নিয়েই আসলে তারা দিনভর ব্যস্ত থাকে, এর বাহিরেও আসলে ল্যাব টেস্ট বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো আসলে প্রয়োজন, মাঠের বাইরে মানসিকভাবেও তো আসলে একটা নিজেকে প্রস্তুত করার বিষয় থাকে ক্রিকেটারদের, সেইটার লেকিংস আছে কিনা আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের? বিশেষ করে আপনি যখন বাংলাদেশের বাইরে কাজ করেছেন, আপনি দেখেছি অনেক বেশি সুযোগ পেয়েছেন বাচ্চাদের, শিশুদের সাথে খেলার বা তাদের সাথে বেড়ে ওঠার। সেই জায়গাটাতে আমাদের পার্থক্য রয়েছে কিনা, যে দেখা যায় যে আমরা হয়তোবা বয়সভিত্তিক দল থেকে একেবারে জাতীয় দলে সরাসরিভাবে নিয়ে যাওয়া, সেই জায়গায় যে বয়সের যে একটা ফারাক বা একদম টানা ম্যাচ খেলে একটা ক্রিকেটারকে যখন তার বয়স আসলে পরিপূর্ণ না পায়, যখন তাকে টানা ম্যাচ খেলায় নিশ্চয়ই শারীরিকভাবে ইনজুরির সংখ্যাটা বেড়ে যায়। সেটারও আসলে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা, সেটা ওইটা কমাতে পারে কিনা? হ্যাঁ, অফকোর্স লাইক ইটস নট নেসেসারি ইউ হ্যাভ টু গো অ্যাকাডেমিক স্টাডি, বাট অফ ফিল্ড, আমি অ্যাজ এ অ্যাথলেট আমার অফ ফিল্ডটা কীরকম হবে এটা অনেক ম্যাটার। সেক্ষেত্রে আপনি ইনজুরির কথা বলছেন, ইনজুরি ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। একটা প্লেয়ার যখন ইনজুরিতে যায়, কী ধরনের মেন্টাল স্টাফে যায়, তাকে কিভাবে এটা ডিল করতে হয়, আমার কাছে আই ডু ফিল দ্যাট এটা হচ্ছে আমরা যদি আমার প্লেয়ারদেরকে যত বেশি টিচ করতে পারি, ইন্টারগেটই অনেক ব্যাপার থাকে। দেন মানি ম্যানেজমেন্ট, দেখা যাচ্ছে একটা প্লেয়ার এসে ইয়াং এইজে অনেক টাকা পয়সা ইনকাম করছে, দেন ও মিসগাইড হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমি আমার প্লেয়ারদেরকে যদি মানি ম্যানেজমেন্টটা শেখাই, হাউ টু হ্যান্ডেল দ্য মিডিয়া হ্যান্ডেলিং, এখন লাইক ওয়ার্ল্ড ওয়াইড ইফ আই সেড সামথিং রং, এটা হচ্ছে অনেক বেশি প্রচার হয়ে যায়, তো আমি কিভাবে এটা ডিল করছি, এই জিনিসগুলো আমার কাছে মনে হয়। ইভেন বাহিরের যে কালচারটার কথা বললেন, যে ওরা কিন্তু সাপোজ আই এম প্লেয়িং ন্যাশনাল টিম অ্যান্ড এভরিথিং, তো আমাদের ওই জুনিয়র লেভেল কানেকশনটা অনেক বেশি, যাতে আমরা ওদেরকে গ্রুম করা, নার্সিং করা। তো আমাদের মতো প্লেয়াররা যখন সিনিয়র প্লেয়াররা বা ন্যাশনাল টিমের যারা প্লেয়াররা আছে, তখন একটা বাচ্চাকে গাইড করা বা শেখানো থাকে, তো সে অনেক ইন্সপায়ার হয়, ওর একটা ভালো লাগার জায়গাও কাজ করে, প্লাস ওই কানেক্টিভিটিটাও বাড়ে। হঠাৎ করে বয়সভিত্তিক দল থেকে সিনিয়র লেভেলে ডাকা হয় না, আস্তে আস্তে একটা প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া হয়। এটা আমাদের নারী ক্রিকেট দলের যে প্রক্রিয়াটা, সেখানে আসলে ঘাটতি রয়েছে কিনা বা গ্যাপ রয়েছে কিনা, এর উত্তরটা আসলে নেব তবে বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে।
আরও একবার স্বাগত এখন মাঠে। সুমনা, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা, যে নারী ক্রিকেট দলটাকে উঠে আসতে বা শক্তিশালী করতে তাদের পাইপলাইনটা খুব দরকার, প্রয়োজন। সেক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল ভাই একটা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিল যে ক্রিকেট বিকেন্দ্রীকরণের যে ব্যবস্থাটা, সেটা আসলে স্কুল পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে। আমরা দেখি পুরুষ ক্রিকেটে জাতীয় দলের আগে হাই পারফরমেন্স টিম থাকে, বাংলাদেশ এই দল থাকে, অনেকগুলো টিম হয়ে তারপরে আসলে জাতীয় দলে যাওয়া হয়। আপনাদের বয়সভিত্তিক দলে শুধু অনূর্ধ্ব 19 দল আছে, এরপরে বাংলাদেশ এই দল আপনারা কাজ করছেন। এটা কি আসলে যথেষ্ট কিনা, নাকি আরো একটু বেশি টিম দরকার, আরো একটু বেশি কোচের বিষয়টাও একটু জানতে চাই, যে আমাদের দলে যারা আছেন কাজ করছেন আপনাদেরকে নিয়ে, তারাও আসলে দক্ষ কিনা সেই জায়গাটাতে? ফার্স্ট অফ অল একটা আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে আন্ডার 19-এর পরে আমাদের কোনো টিম আছে কিনা। হ্যাঁ, আপনি বললেন যে এই টিম আছে। এই টিমের প্রোগ্রামগুলো দেখা যায় যে হোয়েন এভার উই হ্যাভ এনি টুর্নামেন্ট কামস আপ, তখন হচ্ছে আমাদের একটা টিম করে খেলানো বা যাই হোক না কেন। কিন্তু প্রপারলি যে এইচপি ছেলেদের মাঝখানে একটা এইচপি টিম, এবং তামিম ইকবাল বলেছে বোর্ড প্রেসিডেন্ট আরও একটা টিম করবে অনূর্ধ্ব 23-এর, তো এই জিনিসগুলো আমাদের এখন পর্যন্ত ওভাবে প্রপারলি এক্সিকিউট নাই। এই জন্যে আসলে আমার প্লেয়ার উঠার পরে, মানে আন্ডার 19-এর পরে এখানে কোনো মাঝখানে কোনো টিম না থাকার কারণে অনেক প্লেয়ারদের ক্ষেত্রে হচ্ছে ডিমোটিভেটিং হয়ে যাওয়ার যে ব্যাপারটা, যে আসলে আমি কোন টিমে খেলবো। ন্যাশনাল টিমে অলরেডি একটা সেট আপ ইজ ভেরি ডিফিকাল্ট। এবার 19-এর থেকে দেখা যাচ্ছে হুট করে প্লেয়ার নিচ্ছে মাঝখানে কোনো টিম না থাকার কারণে। তো মাঝখানে এই টিমটা, মানে একটা ব্রিজিংয়ের যে ব্যাপারটা, এটা থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ছে তারা এই টিমে যেতে পারবে, এবং যারা প্রমিজিং প্লেয়ার ভালো করছে তাদের এই টিমটাতে যাওয়ার পসিবিলিটি, মানে তারা তাহলে কাজ করতে পারবে এবং নিজেদের ঝালাই করার যে ব্যাপারটা আন্ডার গুড কোচ এন্ড এভরিথিং। আচ্ছা, সেক্ষেত্রে জাতীয় দলের তো কোচ অবশ্যই ভালো মানের কোচ রয়েছেন, তবে যে এখানে আসলে বাংলাদেশ এই দল বা অনূর্ধ্ব 19 দলে যারা কাজ করেন, সেই কোচদের আসলে ওই জায়গাটাতে দক্ষ করার বিষয়টা, নারী ক্রিকেটারদেরকে সেই দক্ষতা আসলে কি তাদের রয়েছে কিনা, পর্যাপ্ত সামর্থ্য রয়েছে কিনা, নাকি মানে একটা দল তৈরি করতে হবে, একটা দলের পেছনে কাজ করতে হবে, যাকে তাকে আসলে দিয়ে দেওয়া, এই বিষয়টা কি আপনার কখনো মনে হয়েছে কিনা? কারণ আপনি তো অনেকদিন ধরে এই দলের সাথে ছিলেন, আছেন এখন। আপনি যদি আমাদের টপ 10 যে টিমটা আছে ইন্টারন্যাশনাল, ওই টিমের কোচিং ম্যানেজমেন্ট দেখেন, ওদের প্রোফাইল দেখেন, এবং আমাদের কোচিং ম্যানেজমেন্ট দেখেন, ওদের প্রোফাইল দেখেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সামটাইমস উই অলওয়েজ ব্লেম আওয়ার প্লেয়ার যে ওরা খেলতে পারছে না বা এটা সেটা, কিন্তু এটা অনেক বেশি ফ্যাক্ট যে আপনি কী ধরনের স্পেন্ড করছেন আপনার ম্যানেজমেন্ট বা কোচিংয়ে। আমি অফকোর্স মানে বেটার কোচিং অ্যান্ড এভরিথিং গনা হেল্প এ প্লেয়ার টু প্লে বেটার ক্রিকেট। তো আপনি যদি হচ্ছে ওই টপ 10 টিমের হচ্ছে কোচিং ব্যাকগ্রাউন্ড, কোচদের প্রোফাইল দেখেন এবং আমাদের কোচদের প্রোফাইল দেখেন, ইট উইল বি ভেরি ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার আর কি। আচ্ছা, নারী দলের ক্রিকেটকে নিয়ে আসলে অনেকদিন করে ভাবা হচ্ছিল যে একটা স্থায়ী নিবাসের ব্যাপার বা স্থায়ী ক্যাম্পাস বা ক্যাম্পের করার কথা, সেটা ভাবা হচ্ছিল যে সিলেট বা চট্টগ্রাম। সেখানে আসলে আপনাদের যে এত বছর ক্রিকেটে হলো, আমরা তো সাফল্য নারীরা খুব মানে কম আনিনি, সেক্ষেত্রে আপনার কি মানে কখনো মনে হয়েছে কিনা যে নারী দলের যে স্থায়ী নিবাস, একটা স্থায়ী মাঠ হতে হবে, যেখানে আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধা যেটা থাকা হয়? কারণ আমরা দেখছি পুরুষ ক্রিকেটে সারা বছরই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ব্যস্ত সময় পার করে, কখনো বিপিএল, কখনো জাতীয় দলে ব্যস্ততা থাকে, সেক্ষেত্রে আসলে নারীরা ওইভাবে নিজেদেরকে সময়টা দিতে পারে না, তাদের জন্য ফ্রিটা থাকে না। সেই জায়গায় স্থায়ী নিবাসের বা স্থায়ী যদি ক্যাম্প করা হয়, সেখানে আসলে মনোযোগটা দেওয়া উচিত বিসিবির, কারণ বিসিবির তো আসলে অনেক টাকা রয়েছে, এখনো কেন করতে পারেনি তারা নারীদের জন্য এই ব্যবস্থাটা? প্রথম আমরা যখন 2018-তে এশিয়া কাপ জিতলাম, তারপর এই জিনিসটা অনেক মানে স্ট্রংলি প্রেজেন্ট করা হয়েছে, যাতে আমাদের ইভেন আমি ইফ আই এম নট রং, আমাদের ওখানে একটা বাজেটও ছিল 10 তলা, মানে 10 তলা বিল্ডিং করা, বিকেএসপিটিতে মনে হয় করেছে, জাস্ট বিকজ ফিমেল ক্রিকেটার স্পেশালি, আই কুড বি রং, বাট আমার জানা মতে এটা করেছিল। পরে আসলে আমি এটা যেটা বললেন এটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি আপনি যদি ন্যাশনাল টিমেও না করতে পারেন, যে এইচপি টিম বা এই টিমের কথা বলতেছি, ওদের যাতে কন্টিনিউ মনিটরিংটা যেন হয়, প্র্যাকটিসটা ভালো, ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং পায়, তাহলেই হয়তোবা আমরা বেটার টিম দেখতে পারবো। সুমনা, অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে আসলে বললেন, নিশ্চয়ই আসলে যারা বিসিবির ক্রিকেট কর্তারা রয়েছেন, বোর্ড কর্তারা রয়েছেন, তারা নিশ্চয়ই শুনবেন, বা তারা যেভাবে আসলে এগিয়ে চলছেন, বিশেষ করে তামিম ইকবালের যে কমিটি রয়েছে, নিশ্চয়ই নারীদের জন্য আসলে তাদের ভাবনায় নতুন পরিকল্পনা থাকবে, এবং ক্রিকেটের যে উন্নতি সেটা আসলে নারীদের কাজে লাগবে, সেটাই আসলে আশা করতে পারছি আমরা। এটাই। সুমনা, এতক্ষণ আমাদের সাথে আলোচনার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।